বলছি না, আমরা আজকে এনকেফালাইটিস সম্পর্কে স্টার্ট করতেছি। তো এনকেফালাইটিস হচ্ছে এনকেফালাইটিস মানে মেনিনজাইটিস, যেমন পজিটিভ অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে, ফাঙ্গাস হইতে পারে, প্রোটোজোয়া হইতে পারে, কিন্তু ইউজুয়ালি এনকেফালাইটিস হচ্ছে ইউজুয়ালি মিন করে ভাইরাল। যেমন এনকেফালাইটিস হচ্ছে ইনফেকশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা, মানে ইউজুয়ালি মিন করে ভাইরাল। ভাইরাল যদি তোমাকে বলা হয় যে হোয়াট ইজ এনকেফালাইটিস, ডেফিনিশন হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এনকেফালাইটিস মিন হচ্ছে, এটা যদি ডেফিনেশন আমরা ডেফিনেশন শুরু করি, তো ডেফিনেশন হচ্ছে ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা। যেটা বলছিলাম যে মেনিনজাইটিস ইটিওলজি মে বি ডাইভার্স, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, টিউবারকুলার, ফাঙ্গাল বা প্রোটোজল, কিন্তু এনকেফালাইটিস মেনলি হচ্ছে ইটিওলজি হচ্ছে ভাইরাস। তো এনকেফালাইটিসের ডেফিনেশন হচ্ছে ভাইরাল ইনফেকশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা। ইউজুয়ালি এটা একুট হয় আর কি, কেমন? তো পজিটিভ অর্গানিজম হচ্ছে তোমার পজিটিভ হারপিস গ্রুপ। হারপিস সিমপ্লেক্সের মধ্যে তোমরা জানো যে হারপিস ভাইরাসের ভিতরে মেনলি হচ্ছে তিনটে ভাইরাস, যেমন হারপিস সিমপ্লেক্স হইতে পারে, ভেরিসিলা জোস্টার হইতে পারে এবং ইপস্টেনবার ভাইরাস। এই তিনটে ভাইরাসের কথা তোমরা মনে রাখবা হারপিস গ্রুপের ভিতরে। তোমরা তো যেহেতু প্যাথোলজি পড়ে আসছো, তো যে কোনো অর্গানিজমের একটা থাকে হলো জেনাস আর একটা স্পেসিস। জেনাসটা সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, আর স্পেসিস সাধারণত স্মল লেটার দিয়ে লেখা। তো হারপিস গ্রুপের হচ্ছে সাধারণত আমরা তিনটে ভাইরাস করি, এটা ডিএনএ ভাইরাস আর কি। হারপিস সিমপ্লেক্স, ভেরিসিলা জোস্টার ভাইরাস, দ্বারা হলো চিকেন পক্স হয়, আর ইপস্টেনবার ভাইরাস দ্বারা হচ্ছে ইনফেকশন মনোক্লোনাল। যেমন ধরো এই হারপিস গ্রুপের মধ্যে মেইন আমাদের এই উপমহাদেশে এই সাবকন্টিনেন্টে মেইন অর্গানিজম হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 1। তো হারপিস সিমপ্লেক্স 1 দ্বারা হচ্ছে এনকেফালাইটিস, আর হারপিস সিমপ্লেক্স 2 দ্বারা হচ্ছে কি হয়, গত ক্লাসে আমরা পড়ছি স্যার মেনিনজাইটিস। তাহলে হারপিস সিমপ্লেক্স 2 দ্বারা হয় মেনিনজাইটিস, আর হারপিস সিমপ্লেক্স 1 দ্বারা হলো এনকেফালাইটিস। কেমন? তো মেনলি হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে হচ্ছে তোমার হারপিস সিমপ্লেক্স টাইপ 1, এটাই দ্বারা এনকেফালাইটিস হয়। বলছি বুঝতে পারছো? তো হারপিস গ্রুপের মধ্যে there are 3 types of ভাইরাস। একটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, আর একটা হচ্ছে ভেরিসিলা জোস্টার ভাইরাস, আর একটা হচ্ছে ইপস্টেনবার ভাইরাস। এই তিনটে দ্বারাই এনকেফালাইটিস হইতে পারে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে তোমার হারপিস সিমপ্লেক্স টাইপ 1, আর হারপিস সিমপ্লেক্স টাইপ 2 দ্বারা হচ্ছে অ্যাডাল্টে মেনিনজাইটিস হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আরবো ভাইরাস মানে হচ্ছে আর্থ্রোপড বর্ন ভাইরাস, যেমন মসকিটো, টিক এই দিয়ে যদি বাইট করে তখন তোমার ভাইরাস হইতে পারে, সংক্রমণ হইতে পারে। সেটার নাম হচ্ছে আর্থ্রোপড বর্ন ভাইরাস, বা আর্থ্রোভাইরাসও বলে, বা আরবো ভাইরাস বলে। সে আরবো ভাইরাসের মধ্যে মেনলি হচ্ছে আমাদের এই অঞ্চলে আরবো ভাইরাস লেস কমন। তার মধ্যে তোমরা মনে রাখতে পারো যে ওয়েস্ট নাইল ভাইরাস, তারপরে তোমার বিশেষ করে ক্যালিফোর্নিয়া ভাইরাস, ইস্টার্ন ইকুনি ভাইরাস, এনকেফালাইটিস ভাইরাস, এরকম কিছু ভাইরাস আছে যেটা ওই দেশের নাম অনুসারে এই নামগুলো বিশেষ করে ইউসের। তো একটা হচ্ছে আরবোবর্ন বা আর্থ্রোপড বর্ন ভাইরাস বা আরবো ভাইরাস, সেটা হচ্ছে মসকিটো বাইট এবং টিক বাইট দ্বারা হয় আর কি। ভেক্টর হচ্ছে মসকিটো অথবা টিক, এই দ্বারা ভেক্টর এইগুলা, আর মসকিটো বাইট দ্বারা হইতে পারে, টিক বাইট দ্বারা হইতে পারে। আর এই যেহেতু এই ভেক্টর দ্বারা বাইটের মাধ্যমে হয়, সেই জন্য নাম হচ্ছে আরবো ভাইরাস। এটা তাহলে আর আছে হলো জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস, এটাও আরবো ভাইরাস আর কি। আমাদের সাবকন্টিনেন্টে মেইন ভাইরাস হচ্ছে তোমার হারপিস ভাইরাস, তার মধ্যে হারপিস সিমপ্লেক্স টাইপ 1, আর হচ্ছে আরবো ভাইরাস, সেটা ওয়ার্ল্ডের কোথায় কোথায় এটা কমন আর কি। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে কমন হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 1। লেস কমন সাইটোমেগালো ভাইরাস হইতে পারে, এন্টারো ভাইরাস হইতে পারে, মামস ভাইরাস হইতে পারে, তারপর নিপা ভাইরাস হইতে পারে,
করোনা ভাইরাস হইতে পারে, এইগুলো হচ্ছে লেস কমন। তোমরা জানো যে আমাদের এই যেমন ফরিদপুর, রাজবাড়ী, এটা কিন্তু নিপা ভাইরাসের যেমন কয়েক বছর আগেও এখানে এপিডেমিক হারে হয়েছিল আর কি। আমাদের একজন ডাক্তারও মারা গেছিল আর কি। আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে লেস কমন। তো লেস কমনের ভিতরে বলছি হচ্ছে তোমার সাইটোমেগালো ভাইরাস, তারপর বলছি তোমার এন্টারো ভাইরাস, মামস ভাইরাস, এইচআইভি হইতে পারে। আচ্ছা, তারপরে তোমার নিপা ভাইরাস, করোনা ভাইরাস, এগুলো হচ্ছে লেস কমন। তো যেটা মোস্ট কমন সেটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 1। এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা শুধু যদি ব্রেন প্যারেনকাইমা ইনভলভমেন্ট হয় তখন আমরা বলি এনকেফালাইটিস। যদি মেনিনজেসের সাথে ইনভলভমেন্ট হয় তখন বলা হয় মেনিনগো এনকেফালাইটিস। যদি কখনো স্পাইনাল কর্ড ইনভলভ হয় তখন বলা হয় মাইলাইটিস। তার মানে হচ্ছে মেনিনগো এনকেফালো মাইলাইটিস। বা যদি শুধু ব্রেন এবং স্পাইনাল কর্ড ইনভলভ হয় তখন বলা হয় এনকেফালো মাইলাইটিস। যদি স্পাইনাল নার্ভের রুট ইনভলভমেন্ট হয় তখন বলা হয় এনকেফালো মাইলো রেডিকুলাইটিস। রুট যদি ইনভলভমেন্ট হয় তখন বলা হয় রেডিকুলাইটিস। বুঝতে পারছো? তাহলে এইভাবে বলা হয় আর কি। যদি মেনিনজিস ইনভলভ হয় ব্রেনের সাথে তখন বলা হয় মেনিনগো এনকেফালাইটিস। যদি সাথে স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট হয় তখন বলা হয় মেনিনগো এনকেফালোমাইলাইটিস। যদি সাথে স্পাইনাল নার্ভের রুটও যদি ইনভলভমেন্ট হয় তখন বলা হয় মেনিনগো এনকেফালো মাইলো রেডিকুলাইটিস। কেমন? আচ্ছা, তাহলে আমরা এনকেফালাইটিস সম্পর্কে বলি। আচ্ছা, অর্গানিজম তো বললামই। তো এই অর্গানিজমের তোমার কিছু কিছু অর্গানিজম পার্টিকুলার ব্রেনের এক একটা অংশের প্রতি প্রিডিলেকশন থাকে। যেমন একটু আগে বললাম সবচেয়ে মোস্ট কমন আমাদের সাবকন্টিনেন্ট হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 1। এই ভাইরাস মেইনলি তোমার টেম্পোরাল লোব এফেক্ট করে। তার প্রিডিলেকশন হচ্ছে মেইনলি টেম্পোরাল লোব। অ্যাজল ডিফিউজলিও ইনভলভ করতে পারে, বাট মেইনলি ইট মে ইনভলভ দ্য টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের প্রতি তার প্রিডিলেকশন বেশি। সাইটোমেগালো ভাইরাস অ্যারাউন্ড দ্য ভেন্টিকেল, অ্যাডজাসেন্ট টু ভেন্টিকেল, ভেন্টিকুল এফেক্ট করে, এই জন্য ভেন্টিকুলাইটিস হয়। ভেরিসিলোস জোস্টার ভাইরাসের যেমন প্রিডিলেকশন থাকে সেরিব্লামের প্রতি, সেরিব্লাইটিস হয়। কাজে এই ভাইরাস অ্যাজ এ হোল ব্রেনকেও এফেক্ট করতে পারে, বাট কোনো ভাইরাসের পার্টিকুলার পার্টের প্রতি তার প্রিডিলেকশন থাকে। হারপিস সিমপ্লেক্সের পার্টিকুলার প্রিডিলেকশন হচ্ছে টেম্পোরাল লোবের উপরে। কেমন? অ্যাজ হোল ব্রেন এফেক্ট হতে পারে, অত পার্টিকুলার ব্রেনের হচ্ছে টেম্পোরাল লোবের প্রতি তার প্রিডিলেকশন থাকে। আচ্ছা, ক্লিনিকের ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে তার পেশেন্টের ওয়ানসেট হচ্ছে একুট, সাধারণত সাডেনলি ইনভলভমেন্ট হয়। কেমন? তো পেশেন্টের একুট ভাইরাল ইলনেসের ফিচার থাকে, তার সাথে সাথে ব্রেন যে ইনভলভ হয় তারও ফিচার থাকে। একুট ভাইরাল ইলনেসের ফিচার তো তোমরা মোটামুটি সবাই জানো, যে একটা ভাইরাল ইনফেকশন হলে তার ফিভার থাকে, হেডেক থাকে, অ্যানোক্সিয়া, নোসিয়া, ভমিটিং, এই ফিচার বা মায়ালজিয়া, বডি এক, এইগুলো থাকলে একুট ভাইরাল ইলনেসের ফিচার থাকে। তার সাথে সাথে ব্রেন ইনভলভমেন্টের ফিচার থাকে। ব্রেন ইনভলভমেন্টের ফিচার কী থাকতে পারে? তার হলে লেভেল অফ কনসাসনেস অল্টার্ড হবে, অল্টার্ড লেভেল অফ কনসাসনেস। ব্রেন প্যারেনকাইমা যখন ইনভলভমেন্ট হবে তখন হবে কি অল্টার্ড লেভেল অফ কনসাসনেস অথবা ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস। অল্টার্ড লেভেল হবে কি পেশেন্ট যেমন খুব কনফিউজ হইতে পারে, ডেলিরিয়াস হইতে পারে, বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হইতে পারে। বুঝতে পারছো? অল্টার্ড লেভেল, তার লেভেল অফ কনসাসনেস অল্টার্ড হবে, অথবা ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস। তাহলে ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস মেবি ড্রাউজি টু ডিপ কোমা। তাহলে একটা পেশেন্টের যদি ব্রেন প্যারেনকাইমা ইনভলভমেন্ট হয় তখন তার অল্টার্ড বা ডিপ্রেস লেভেল অফ কনসাসনেস হবে। পেশেন্ট মেবি ড্রাউজি টু ডিপ কোমা। বুঝতে পারছো? এর সাথে সাথে তার কনভালশনের ফিচার থাকে। কনভালশন মেবি ফোকাল, মেবি জেনারেলাইজড হতে পারে। তাহলে একটা পেশেন্টের যদি ব্রেন প্যারেনকাইমা ইনভলভমেন্ট হয় তার একুট ভাইরাল ইলনেসের ফিচারের সাথে সাথে তার লেভেল অফ কনসাসনেস অল্টার থাকবে। কেমন? কি হইতে পারে? পেশেন্টের ড্রাউজি হইতে পারে, পেশেন্ট স্টুপাস কন্ডিশন হইতে পারে, ইভেন পেশেন্ট কমাটাস কন্ডিশনে থাকতে পারে।
এটা হচ্ছে তার অল্টার্ড বা ডিপ্রেসড লেভেল অফ কনসিয়াসনেস থাকবে। পেশেন্টের থাকে আর থাকে কি পেশেন্টের কনভালশন হয়, সেই কনভালশন কেমন হইতে পারে, ফোকাল হইতে পারে, একটা পার্টে শুধু কনভালশন হইতে পারে, অথবা পেশেন্টের জেনারেলাইজড হইতে পারে, ফোকাল অথবা জেনারেলাইজড কনভালশন হইতে পারে। এখন যেহেতু বলছিলাম যে এই ভাইরাসের একটা পার্টিকুলার কোনো এরিয়া ইনভলভ হইতে পারে, অথবা পেশেন্ট অ্যাজ হোল ব্রেন প্যারেনকাম ইনভলভমেন্ট হইতে পারে। কাজেই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ ভাইরাস হুইচ এরিয়া ইজ ইনভলভ। তাহলে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস একটা অল্টার্ড হবে, পেশেন্টের কনভালশন থাকবে, পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ফিচার্স থাকবে। ফোকাল নিউরোলজিক্যাল ফিচার্স মিন, ধরো ডোমিনেন্ট হেমিস্ফিয়ার, আমাদের ডোমিনেন্ট হেমিস্ফিয়ার কোনটা? ইউজুয়ালি 90% লোকের ডোমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। কাজে যদি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট হয়, পেশেন্টের অ্যাফাসিয়া থাকতে পারে। যদি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট থাকে, তাহলে পেশেন্টে কী থাকতে পারে? তোমরা জানো টেম্পোরাল লোবে পেশেন্টের অলফ্যাক্টরি, গাস্টেটরি, তারপরে তোমার হিয়ারিং, এই সেন্টারগুলো থাকে। তাহলে পেশেন্টের যদি একটা হারপিস ভাইরাস যদি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট হয়, তাহলে তার কি হবে? অ্যানোজমিয়া থাকতে পারে। পেশেন্টের অলফ্যাক্টরি যেহেতু সেন্টার টেম্পোরাল লোবে থাকে, কাজে তার অ্যানোজমিয়া হইতে লস অফ স্মেল সেন্সেশন। তার হ্যালোসিনেশন থাকতে পারে। কী ধরনের হ্যালোসিনেশন? গাস্টেটরি হইতে পারে, তার স্মেল হইতে পারে, তার অডিটরি হইতে পারে, কারণ এই সেন্টারগুলা তোমার টেম্পোরাল লোবে থাকে। এই জন্য তার হ্যালোসিনেশন, পার্টিকুলারলি তার স্মেল, টেস্ট এবং অডিটরি, এই হ্যালোসিনেশন থাকতে পারে। হ্যালোসিনেশন তো তোমরা বোঝো, হ্যালোসিনেশন তো বুঝতে পারতেছ তো? হ্যালুসিনেশন হচ্ছে একটা, ধরো এখানে কোনো গন্ধ নাই, হয়তো সে এক ধরনের গন্ধ পাইতেছে, হয়তো পেশেন্টের এখানে কোনো সাউন্ড নাই, হয়তো এক ধরনের সাউন্ড শুনতেছে। এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। যেটা বলতেছিলাম যে হ্যালুসিনেশন অফ স্মেল, এখানে কোনো হয়তো গন্ধ নাই, কিন্তু সে এক ধরনের গন্ধ বুঝতেছে, অথবা কোনো সাউন্ড নাই, সে হয়তো এক ধরনের সাউন্ড শুনতেছে। এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। হয়তো দেখা গেলো যে সে কোনো কিছু খাইতেছে না, কিন্তু সে এক ধরনের টেস্ট সে পাইতেছে। এটা হচ্ছে তোমার গাস্ট্রেটরি হ্যালুসিনেশন। এইরকম হ্যালুসিনেশন হইতে পারে। হ্যালুসিনেশন হইতে পারে, পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ হইতে পারে, পেশেন্টের মেমোরি ডিস্টারবেন্স হইতে পারে। কাজেই একটা পেশেন্টের যদি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট হয়, তোমাদের আমি আগেই বলছি যে ব্রেনের কোন অংশ এফেক্টেড হয়েছে সেই অংশের ফিচার পাওয়া যাবে। ডোমিনেন্ট যদি সেরিব্রাল হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট হয়, পেশেন্টের অ্যাফাসিয়া ডেভেলপ করতে পারে, ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স। পেশেন্টের টেম্পোরাল লোব যদি ইনভলভমেন্ট হয়, তাহলে টেম্পোরাল লোবের যে সমস্ত ফিচার পাওয়া যেতে পারে, যেগুলো বললাম, যে হ্যালোসিনেশন থাকতে পারে, পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ থাকতে পারে, পেশেন্টের মেমোরি ডিস্টারবেন্স থাকতে পারে। তখন পেশেন্টের যদি ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয়, তো ব্রেন স্টেম ইনভলভমেন্ট হলে কী হবে? পেশেন্টের বাইল্যাটারাল উইকনেস থাকতে পারে, পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে। ব্রেন স্টেম কী দ্বারা গঠিত? তোমরা জানো যে ব্রেন স্টেম হচ্ছে মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডালা অবলাঙ্কাটা, এই তিনটেটা একসাথে বলে ব্রেন স্টেম। মিড ব্রেনে কোন ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকে? থার্ড এবং ফোর্থ থাকে। থার্ড এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভ থাকে হচ্ছে মিড ব্রেনে। মিড ব্রেনের নিচে আছে পঞ্চে থাকে কি? 5, 6, 7 ক্রেনিয়াল নার্ভ। আর বাকি সব 8 থেকে শুরু করে বাকি সব ক্রেনিয়াল নার্ভ থাকে মেডালা অবলাঙ্কাটাতে। কাজে মিড ব্রেন, পন্স, মেডালা, এই তিনটে একসাথে বলা ব্রেন স্টেম। কাজে ব্রেন স্টেম যদি ইনভলভমেন্ট হয়, তাহলে পেশেন্টের কী ফিচার থাকতে পারে? পেশেন্টের সব ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টের ফিচার থাকতে পারে, ডিপ্লোপিয়া থাকতে পারে, পেশেন্ট কনসাসনেস লস থাকতে পারে, পেশেন্টের ভোমিটিং থাকতে পারে, কেমন? পেশেন্টের বাইল্যাটারাল উইকনেস থাকে। যদি সেরিবেলাম ইনভলভমেন্ট থাকে, তার কী হবে? অ্যাটাক্সিয়া থাকে, তার ভমিটিং থাকে, ভার্টিগো থাকে, এই সমস্ত ফিচার থাকে। তাহলে সেরিবেলাম ইনভলভমেন্ট হলো কেমন? একটু আগে আমি তোমাদের বলছি কোন ভাইরাসের প্রিডিলেকশন সেরিবেলামে থাকে বেশি? ভেরিসেলা জোস্টার ভাইরাস। ভেরিসেলা জোস্টার মানে চিকেন পক্স। যদি কোনো পেশেন্টের চিকেন পক্স হয়, তারপরে তোমার ব্রেন ইনভলভমেন্ট হইতে পারে, মেনলি হয় তখন সেরিবেলাম। অ্যাজ হোল ব্রেন ইনভলভমেন্ট হইতে পারে,
তাহলে পার্টিকুলার প্রিডিলেকশন থাকলে সেরিবেলাম, সেরিবেলাম যদি ইনভলভমেন্ট হয় তখন কি হবে, তার পেশেন্টের অ্যাটাক্সিয়া থাকে, ভার্টিগো থাকে, পেশেন্টের ভমিটিং থাকতে পারে, কেমন, তার ডিজার্থিরিয়া থাকে। এইগুলো হচ্ছে সেরিবেলাম যদি ইনভলভমেন্ট হয়, কেমন। এছাড়াও পেশেন্টের পেশেন্ট হাইপোথ্যালামো পিটুইটারি এই রিজন যদি ইনভলভমেন্ট হয় তাহলে তার টেম্পারেচার ডিসরেগুলেশন থাকে, তার ডায়াবেটিস ইনসিপিডাস থাকতে পারে, পেশেন্টের শিহার্ট থাকতে পারে। শিহার্ট মানে হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, কেমন। তাহলে পেশেন্টের পিটুইটারি হাইপোথ্যালামাস এই এক্সিস যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সে টেম্পারেচার রেগুলেশন করতে পারবে না, টেম্পারেচার ডিসরেগুলেশন হইতে পারে, তার ডায়াবেটিস ইনসিপিডাস হইতে পারে। পেশেন্টের শিয়ার্ট মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, এই ফিচারগুলো থাকতে পারে। তাহলে বুঝতে পারছো, একটা পেশেন্টের যদি ইনক্যাপালিটিস থাকে, তার ভাইরাল ইনফেকশনের ফিচার থাকে, জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, বমি থাকতে পারে, কেমন, তার বডি এক থাকতে পারে। এইগুলো হচ্ছে একুট ভাইরাল ইলনেসের ফিচার। এর সাথে সাথে ব্রেন ইনভলভমেন্ট হচ্ছে কিনা সেই ব্রেন ইনভলভমেন্টের ফিচার থাকে। এখন দিস ডিপেন্ডস আপন দা যে ভাইরাসটা কোন এরিয়া, ব্রেনের কোন এরিয়া ইনভলভ করছে, এটা কি পার্টিকুলার কোনো ফোকাল এরিয়া ইনভলভ হয়েছে না অ্যাজ হোল তোমার ব্রেন প্যারেনকামে ইনভলভমেন্ট হয়েছে। তো যেটা বলতেছিলাম যে হারপিস সিমপ্লেক্স টাইপ 1 এটা মেনলি তোমার ইনভলভ করে হলো তোমার টেম্পোরাল লোব। তো টেম্পোরাল লোব যদি ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্টের একটু আগে বললাম পেশেন্টের হ্যালোসিনেশন থাকতে পারে, সেটা তোমার গাস্ট্রিটিউড হইতে পারে, স্মেল হইতে পারে, তারপর অডিটরি হইতে পারে। তাহলে এটা হচ্ছে হ্যালোসিনেশন, ফলস পারসেপশন, তার ফলস পারসেপশন হবে। হ্যালোসিনেশন হচ্ছে ফলস পারসেপশন, কোনো সাউন্ড নাই তো হয়তো সে এক ধরনের সাউন্ড শুনতেছে, সে কোনো মুখে কিছু খাইতেছে না, হয়তো মনে হচ্ছে সে এক ধরনের টেস্ট পাইতেছে, এখানে কোনো গন্ধ নাই, হয়তো সে এক ধরনের গন্ধ পাইতেছে। এটা হচ্ছে হ্যালোসিনেশন, ফলস পারসেপশন। তাহলে হ্যালোসিনেশন হইতে পারে, পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, কেমন, তার মেমোরি ডিস্টারবেন্স থাকতে পারে, এমনকি পেশেন্ট সাইকোসিস ডেভেলপ করতে পারে। পেশেন্ট হয়তো দেখা গেলো যে পেশেন্ট জ্বরের পরে হঠাৎ দেখা গেলো যে পাগলামি শুরু করছে, এটা হচ্ছে সাইকোসিস, তার সাইকোসিস ডেভেলপ করতে পারে, কেমন। তাহলে পেশেন্টের এই ধরনের ফিচার। এখন এটা তো টেম্পোরাল লোব, অন্য এরিয়া যদি ইনভলভমেন্ট হয়, যেমন ধরো তোমার সেরিবেলাম যদি ইনভলভমেন্ট হয় তাহলে বুঝতে পারবো কিভাবে, তার অ্যাটাক্সিয়া থাকবে, ডিজার্থিরিয়া থাকবে, পেশেন্টের তোমার ইনকোর্ডিনেশন থাকবে, ইনকোর্ডিনেশন মানে অ্যাটাক্সিয়া, এই ধরনের ফিচার থাকে যদি সেরিবেলাম ইনভলভমেন্ট হয়। পেশেন্ট যদি ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয়, আমরা তোমাদের একটু আগে বললাম যে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই তোমার থেকে 3rd থেকে 12 ক্রেনিয়াল নার্ভ এইগুলো থাকে তোমার ব্রেন স্টেম। সুতরাং এই ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টের ফিচার থাকে। এছাড়া তোমার লং ট্র্যাক পিরামিডাল ট্র্যাক ইনভলভমেন্ট হয় তখন বাইলেটারাল, যদি দুই দিকে ইনভলভ হয়, ব্রেন স্টেমে ইনভলভ হলে সাধারণত দুই দিকে ইনভলভ হয়, তখন বাইলেটারাল উইকনেস থাকে, কেমন। পেশেন্টের যদি হাইপোথ্যালামাস এবং পিটুইটারি যদি ইনভলভমেন্ট হয় তখন তার টেম্পারেচার ডিসরেগুলেশন হবে, টেম্পারেচার সে রেগুলেট করতে পারবে না, পেশেন্টের ডায়াবেটিস ইনসিপিডাস ডেভেলপ করবে, পেশেন্টের শিহার্ট মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন এটা ডেভেলপ করতে পারে। কাজে এই সমস্ত ফিচার তার ব্রেন ইনভলভমেন্ট হলে এই সমস্ত ফিচার তার ডেভেলপ করবে। একুট ভাইরাল ইলনেসের সাথে এই ফিচারগুলো থাকবে। তুমি যদি এই পেশেন্টের এক্সামিনেশন করো, প্রথম নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করবা, তারপর অন্য সিস্টেম এক্সামিনেশন করবা। নার্ভাস সিস্টেম যখন এক্সামিনেশন করবা, প্রথম হচ্ছে হায়ার মেন্টাল ফাংশন এক্সামিনেশন করবা। তা আমি প্রথমেই বলছিলাম কিন্তু যে ব্রেন ইনভলভমেন্ট, যেহেতু ব্রেন প্যারেনকামে ইনভলভমেন্ট হয়েছে, তাহলে তার লেভেল অফ কনসিয়াসনেস এটা ডিক্রিজ করবে, অল্টার্ড হবে। পেশেন্ট ড্রাউজি থাকতে পারে, পেশেন্ট স্টুপোরাস কন্ডিশনে থাকতে পারে, ইভেন কি পেশেন্ট কোমাটোস কন্ডিশনে থাকতে পারে। কাজেই তার গ্লাসগো কমা স্কেলে তার লেভেল অফ কনসিয়াসনেস অ্যাসেস করবে, লেভেল অফ কনসিয়াসনেস ডিক্রিজ থাকবে, কেমন। তার স্পিচ অ্যাফাসিয়া অথবা ডিজার্থিরিয়া থাকতে পারে। কাজে প্রথম তুমি দেখবা পেশেন্টের হায়ার মেন্টাল ফাংশন, এরপরে এসে তুমি ক্রেনিয়াল নার্ভ, কাজে যে কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে। থার্ড থেকে আরম্ভ করে 12 ক্রেনিয়াল নার্ভ, যে কোনো ক্রেনিয়াল নার্ভ তোমার ইনভলভমেন্ট হতে পারে। এরপর তুমি দেখো মোটর ফাংশন, মোটর ফাংশন দেখো হয়তো তার হেমিপ্লেজিয়া আছে, অথবা তার দুই দিকে বাইলেটারাল হেমিপ্লেজিয়াও ডেভেলপ করতে পারে।
যদি ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয়। যদি সেরিব্রাম ইনভলভমেন্ট হয় তাহলে হয়তো ইনহেলেটাল একদিকে হেমিপ্লেজিয়া থাকতে পারে। কাজেই তুমি যখন এক্সামিনেশন করবা দেখবে যে সব আপার মোটর নিউরনের ফিচার আছে। আপার মোটর নিউরন ফিচার কি সেটা যখন আমরা ওয়ার্ডে পড়াবো তখন তোমরা জানতে পারবে। পেশেন্টের টোন ইনক্রিজ করবে, জারগুলা সব সুপারফিশিয়াল লস্ট হবে, ডিপ রিফ্লেক্স মানে জারগুলো এক্সাজারেটেড হবে, প্লান্টার এক্সটেনশন থাকবে। কেমন? কাজে তুমি যখন এক্সামিনেশন করবা তখন দেখবে যে হয়তো আপার মোটর নিউরন ফিচার আছে। পেশেন্টের সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। সেরিবেলাম যখন এক্সামিনেশন করবে সেরিবেলার ফিচার পাওয়া যেতে পারে, সেরিবেলাম লেশনের ফিচার পাওয়া যাবে। যদি লাস্টলি হচ্ছে সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন। আমরা এক্সামিনেশন করি প্রথম হচ্ছে হায়ার মেন্টাল ফাংশন, তারপর হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ, তারপর হচ্ছে মোটর ফাংশন, সেরিবেলাম, তারপর হচ্ছে সেন্সরি ফাংশন, আর লাস্টলি হচ্ছে সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন। সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন কি কি? একটা হচ্ছে নেক্রিজিডিটি, 2 নম্বর হচ্ছে কানেকশন, 3 নম্বর হচ্ছে বুটজিনিসকিসান। কাজে তুমি যদি তার মেনিঞ্জাস ইনভলভমেন্ট হয়, শুধু ব্রেন প্যারেনকাইমে যদি ইনভলভমেন্ট হয় তাহলে কিন্তু তুমি সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন ফিচার পাবা না। কিন্তু যদি ব্রেন প্যারেনকাইমের সাথে মেনিঞ্জাস ইনভলভমেন্ট হয়, দ্যাট ইজ মেনিং এনকেফালাইটিস হয়, তাহলে তুমি সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন ফিচার পাবা। নেক্রিজিডিটি, কানেকশন, তারপর বুটজিনিসকিসান, এই সমস্ত ফিচার পাবা। তো নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করার পরে তুমি হচ্ছে ইনভেস্টিগেশন। কিন্তু এখানে জানতে হবে তোমার এই এনকেফালাইটিসের পেশেন্টের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেই কমপ্লিকেশন কি হইতে পারে? পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ যে ইনভলভমেন্ট, এটা তো তোমার ফান্ডিংয়ের ভিতর চলে আসবে। কাজেই তুমি পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেস্ট হবে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেস্ট হওয়ার জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন রেস্ট হবে তখন এটা খুব খারাপ হইতে পারে। তখন পেশেন্ট কি হয়? ব্রেন স্টেম হার্নিয়েশন করতে পারে। তাহলে রেস্ট, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার অ্যান্ড ব্রেন স্টেম হার্নিয়েশন। তারপর যেহেতু এখানে ব্লাড ভেসেলগুলো ইনভলভমেন্ট হইতে পারে তখন তোমার ভাস্কুলাইটিস ডেভেলপ করে। ভাস্কুলাইটিসের জন্য পেশেন্টের ইনফাকশন হইতে পারে, ইভেন হ্যামোরেজও হইতে পারে। কাজে পেশেন্ট স্ট্রোকের ফিচার নিয়ে আসতে পারে, পেশেন্ট হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। কাজে এইগুলো হচ্ছে 3টে কমপ্লিকেশন মেনলি বললাম। একটা হচ্ছে হাইড্রোকেফালাস, একটা হচ্ছে তোমার স্ট্রোক, আর একটা হচ্ছে বলে রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের থেকে পেশেন্টের ব্রেন স্টেম হার্নিয়েশন হইতে পারে। এই 3টে হচ্ছে মোস্ট কমন এবং খারাপ কমপ্লিকেশন। আচ্ছা, এখন এই পেশেন্টের এই যে ভাইরাল এনকেফালাইটিস সাধারণত হিস্ট্রিটা তো শর্ট থাকে, হয়তো 2-3-4 দিন 5 দিন জ্বরের পরে এই ফিচারগুলো ডেভেলপ করে। এখন এই ভাইরাল এনকেফালাইটিসের সাথে আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? ভাইরাল এনকেফালাইটিসের সাথে যেহেতু ব্যাকটেরিয়ার ফিচারও তো এরকম থাকে, শর্ট জ্বরের হিস্ট্রি থাকে, তার সাথে এই ধরনের ফিচার থাকে। কাজে সেটা ব্যাকটেরিয়াল হইতে পারে, ভাইরাল হইতে পারে, ভাইরাল ডিডি হবে, ব্যাকটেরিয়াল হইতে পারে, ফাঙ্গাল হইতে পারে, টিউবারকুলার যদি শর্ট হিস্ট্রি থাকে তাহলে টিউবারকুলার হইতে পারে, ফাঙ্গাল হইতে পারে, রিকেটশিয়াল হইতে পারে। এইগুলো মনে রাখবো। কেমন চলবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? তাহলে ভাইরাল এনকেফালাইটিসের কি হইতে পারে? আচ্ছা, ব্যাকটেরিয়াল হইতে পারে, ফাঙ্গাল হইতে পারে, টিউবারকুলার হইতে পারে যদি শর্ট হিস্ট্রি থাকে, তারপর তোমার রিকেটশিয়াল হইতে পারে। কেমন? এইগুলো হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন তুমি ইনভেস্টিগেশন কি করবে? একটা পেশেন্টের যদি ভাইরাল এনকেফালাইটিস নিয়ে আসে তাহলে কি ইনভেস্টিগেশন করবা? 1 নম্বর হচ্ছে তোমাকে, আমি এর আগেও তোমাদের বলছি, কিছু আছে রুটিন, কিছু আছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন কি করা হয়? সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের যদি বয়স্ক হয় তাহলে ব্লাড সুগার, পেশেন্টের রেনাল ফাংশন করতে পারো, পেশেন্টের ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস। পেশেন্টের যদি ক্লিনিক্যালি যদি মনে করো যে লিভার ইনভলভমেন্ট হচ্ছে তাহলে লিভার ফাংশন টেস্ট করতে পারো। লিভার ফাংশন টেস্ট আমরা শুনলাম সিরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, এই ধরনের পরীক্ষা করি। পেশেন্টের একটা এক্সারসাইজ রিভিউ করবা এবং ইউরিন ডিটেল। তাহলে কিছু আছে রুটিন ইনভেস্টিগেশন, তার মধ্যে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, হচ্ছে ব্লাড সুগার, রেনাল ফাংশন, যদি ক্লিনিক্যালি মনে করো তাহলে লিভার ফাংশন টেস্ট, এক্সারসাইজ পিএভিউ, ইউরিন রুটিন। এটা হচ্ছে তার রুটিন ইনভেস্টিগেশন। আর স্পেসিফিক ইনভেস্টিগেশন হচ্ছে তোমার লাম্বার ফাংশন।
প্রোভাইডেড যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তো একটা পেশেন্টের কখন তুমি লাম্বার ফাংশন করবে না, কন্ট্রাইন্ডিকেশন কখন? প্যাপিলোডামা থাকলে। পেপিলিডেমা, পেপিলিডেমা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কখন কন্ট্রাইন্ডিকেশন কখন? আমি কত ক্লাসে বলছি কিন্তু যে লাম্বার পাংচার এইটা থাকলে আমরা লাম্বার পাংচার করব না। এনিবডি? ব্রেনে যদি স্পেস অকুপিং লেশন থাকে, ব্রেনে যদি কোনো স্পেস অকুপিং লেশন থাকে তাহলে আমরা লাম্বার পাংচার করব না। দেখা হলো ব্রেন একটা অ্যাবসেস আছে অথবা টিউমার আছে অথবা কোনো সিস্ট আছে, মানে কোনো স্পেস অকুপিং লেশন যদি ব্রেনে থাকে তাহলে আমরা লাম্বার পাংচার করব না। তুমি যেটা বলছো ঠিক আছে, যদি ব্রেনে স্পেস অকুপিং লেশন থাকে, তার পেপিলিডেমা থাকে, তার ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, কেমন? তাহলে ক্লিনিক্যালি যদি পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট দেখা গেলো তার এক্সাইট প্যারালাইসিস আছে, অথবা দেখা গেলো যে একটা ক্রেনিয়াল নার্ভ পালসি, হয়তো দেখা গেলো যে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি আছে অথবা সিক্স ক্রেনিয়াল নার্ভ পালসি আছে। বলছি বুঝতে পারছো? ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে হয়তো তার ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, সেটা থার্ড হইতে পারে, সিক্স হইতে পারে, ফোর্থ হইতে পারে, যে কোনো ক্রেনিয়াল নার্ভ পালসি থাকতে পারে। তার হয়তো দেখা গেলো যে এক্সাইট হেমিপ্লেজি আছে, দেখা গেলো যে পেপিলিডিম আছে। এগুলো হচ্ছে একটা পেশেন্টের যদি স্পেস অকুপিং লেশন থাকে তাহলে এই ফিচারগুলো ক্লিনিক্যালি থাকে। যার কাজে যদি কোনো ক্লিনিক্যালি যদি এই ফিচারগুলো থাকে তাহলে বুঝতে হবে যে তার হয়তো কোনো স্পেস অকুপিং লেশন থাকতেও পারে। তাহলে স্পেস অকুপিং লেশন আছে কিনা তুমি কি পরীক্ষা অ্যাডভাইস দেবা? কি পরীক্ষা করলে বুঝতে পারবো যে তার স্পেস অকুপিং লেশন আছে? ব্রেনে কোনো স্পেস অকুপিং লেশন আছে কিনা, ধরো টিউমার আছে কিনা, বা একটা ব্রেন অ্যাবসেস আছে কিনা, বা একটা সিস্ট আছে কিনা, তাহলে আমরা কি পরীক্ষা করলে বুঝতে পারবো? Sir, CT scan or MRI? সিটি স্ক্যান অথবা এমআরআই। যদি এই ফেসিলিটি থাকে তাহলে আমরা এমআরআই বা সিটি স্ক্যান করবো। তাহলে ক্লিনিক্যালি কোনো রোগীর যদি এই ধরনের ফিচার থাকে, তার হেডেক আছে, ভমিটিং আছে, এবং দেখা গেল যে তার অ্যাক্সাইট প্যারালাইসিস আছে মানে হেমিপ্লিজিয়া, অথবা দেখা গেলো যে তার পেশেন্টের কোনো ক্রেনিয়াল পালসি আছে এবং এক্সামিনেশন করে দেখা গেলো যে তার পেপিলিডিম আছে, তখন আমাদের মনে মনে একটা গেস করতে হবে যে এই পেশেন্টের কোনো স্পেস অকুপিং লেশন থাকতে পারে। সেই জন্য লাম্বার পাংচার করার আগে তুমি একটা সিটি স্ক্যান করে নেবা। সিটি স্ক্যান করলে বা এমআরআই করলে তুমি কনফার্ম হতে পারবো যে এই পেশেন্টের ব্রেনে কোনো স্পেস অকুপিং লেশন আছে কিনা। যদি স্পেস অকুপিং লেশন থাকে তাহলে লাম্বার পাংচার করা যাবে না। আর যদি সিটি স্ক্যানে দেখা যায় না এই ধরনের কোনো লেশন নাই, তখন আমরা লাম্বার পাংচার করব। লাম্বার পাংচার করলে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন। তোমাকে যদি একটা ইনভেস্টিগেশন করতে বলে তাহলে লাম্বার পাংচার করবা, কিন্তু লাম্বার পাংচার করার আগে তুমি কনফার্ম হবা যে এই পেশেন্টের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, অর্থাৎ ব্রেনে কোনো স্পেস অকুপিং লেশন নাই। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন থাকতে পারে, যেমন একটা ধরো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, যেমন ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, যদি ওই লোকাল যে জায়গায় আমি লাম্বার পাংচার নিডেল ঢুকাবো ওখানে যদি কোনো ইনফেকশন থাকে, এইগুলো হচ্ছে রিলেটিভ। কিন্তু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ব্রেনে কোনো স্পেস অকুপিং লেশন আছে কিনা। আচ্ছা, যদি কোনো স্পেস অকুপিং লেশন মানে কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে তাহলে আমরা লাম্বার পাংচার করবো। আচ্ছা, লাম্বার পাংচার করার পরে আমরা কি দেখবো? আমরা নেকেড এক্সামিনেশন করবো। প্রথম দেখে হলো কালার এবং প্রেশার। তো কালার কি হবে? যেহেতু ভাইরাল এনকেফালাইটিস, আমি ভাইরাল মেনিনজাইটিসে বলছিলাম, কালার কি ক্লিয়ার, সিএসএফ এর কালার যেন ক্লিয়ার থাকবে। প্রেশার কি হবে? প্রেশার ইনক্রিজ করবে। নর্মালি পার সেকেন্ডে 1 ড্রপ আসার কথা, এখানে জেড আকারে আসবে, তাহলে বুঝবো যে তার প্রেশার ইনক্রিজ করছে। কেমন? তাহলে প্রথম হচ্ছে নেকেডাই এক্সামিনেশন। নেকেডাইতে কি দেখবো? সিএসএফ এর কালার দেখবো এবং সিএসএফ এর প্রেশার দেখবো। নেক্সট এই সিএসএফ কালেক্ট করবা 3টা টেস্ট টিউবে। এই 3টা টেস্ট টিউবে কালেক্ট করে আমরা কিসের জন্য ল্যাবে পাঠাবো, কি কি পরীক্ষার জন্য এই 3টা টেস্ট টিউব ল্যাবে পাঠাইতে হবে। একটা হলো Biochemistry, বায়োকেমিক্যাল, cytology or bacteriology, আর হলো ভাইরোলজি। virology. হ্যাঁ, তাহলে 3 জায়গায় পাঠাই দিতে হবে। বায়োকেমিস্ট্রির মধ্যে প্রোটিন এবং সুগার করবো। তো তোমরা জানো যে ভাইরাল যেহেতু ইটিওলজি, এই জায়গায় যেহেতু ভাইরাল এনকেফালাইটিস সাসপেক্ট করতেছি, তাহলে ভাইরাল হলে প্রোটিন কিছুটা বাড়বে। ব্যাকটেরিয়া যেরকম বাড়বে অত বাড়ে না, কিন্তু নর্মাল হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার পার 100 ml, এতে হয়তো অল্প বাড়বে।
আর সুগার কি থাকবে? সুগার নর্মাল। ব্যাকটেরিয়াতে কি হবে? ব্যাকটেরিয়াতে সুগার ড্রামাটিকলি কমে যাবে, কমবে। একদম কমে যাবে, কিন্তু ভাইরালে নর্মাল থাকবে। প্রোটিন কিছুটা বাড়বে। কেমন? এটা হলো তোমার বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিক্যাল পরীক্ষার জন্য আমরা বায়োকেমিস্ট্রিতে পাঠাই দেবো, বায়োকেমিস্ট্রি ল্যাবে। তারপরে তোমার সেল সাইটোলজি। সাইটোলজিতে কি ধরনের সেল পাওয়া যাবে? আমরা কি ধরনের সেল পাবো? কি ধরনের? লিম্ফোসাইট। ভাইরাল ইনফেকশন, লিম্ফোসাইট। 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 হ্যাঁ, ভেরি গুড, লিম্ফোসাইট বাড়বে। আর যদি এটা ব্যাকটেরিয়াল হতো তাহলে কোন সেল বাড়তো? নিউট্রোফিল। নিউট্রোফিল। আর টিউবারকুলোসে কোন কোন সেল বাড়বে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট। লিম্ফোসাইট বাড়বে। টিউবারকুলোস এটা একটা ব্যাকটেরিয়া, বাট কিন্তু এখানে বাড়বে কিন্তু লিম্ফোসাইট। বুঝতে পারছো? অন্য পায়োজনিক ব্যাকটেরিয়াতে তোমার বাড়বে হচ্ছে নিউট্রোফিল, বাট টিউবারকুলোসে বাড়বে হচ্ছে তোমার লিম্ফোসাইট। আচ্ছা দেখ, এটা আমাদের কি না, আমরা ভাইরাল সম্পর্কে আলাপ করতেছিলাম। তো ভাইরালে কি বাড়বে? লিম্ফোসাইট বাড়বে। সাধারণত কয়টা সেল থাকে সিএসএফ এ? 0 to 4 বা 5, 0 to 4। হ্যাঁ, এই 4টে সেল পর্যন্ত নর্মাল ধরি, কিন্তু এখানে কিছু সেল বাড়বে। কেমন? তাহলে সেল হবে লিম্ফোসাইট এবং কিছু বাড়বে। তাহলে এটা গেল হলো সাইটোলজি। তাহলে আমরা একটা বললাম হলো বায়োকেমিস্ট্রি, 2 নম্বর বললাম সাইটোলজি, 3 নম্বর হচ্ছে ভাইরোলজি। এখন ভাইরোলজিতে আমরা কি করি? একটা ভাইরাস, যেহেতু এই জায়গার ম্যাক্সিমাম হচ্ছে হারপিস সিম্পলেক্স টাইপ 1 ভাইরাস। এটা কি ধরনের ভাইরাস? এটা ডিএনএ ভাইরাস। তাহলে আমরা পিসিআর করব। পিসিআর ফ্যাসিলিটি থাকলে 1 নম্বর পিসিআর করব। পিসিআর অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ। যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 to 95% বা তারও বেশি আমাদের এই সাবকন্টিনেন্টে মেইন অর্গানিজম হচ্ছে হারপিস সিম্পলেক্স টাইপ 1। কাজেই তাহলে ভাইরাল নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ। তাহলে আমরা ডিএনএ দেখব। কেমন? তাহলে পিসিআর অফ ভাইরাল ডিএনএ কি বলছে বুঝতে পারছো? তাহলে পিসিআর দেখো। পিসিআর পজিটিভ হইতে পারে, প্রায় 99% ক্ষেত্রে পজিটিভ হইতে পারে। যদি পিসিআর পজিটিভ হয় তাহলে আমরা ক্লিনিক্যাল পিসিআর এবং এই ল্যাবের ইনভেস্টিগেশনের মধ্যে পিসিআর পজিটিভ এই দুটো দিয়ে আমরা মোটামুটি ডায়াগনোস করে ফেলতে পারবো যে এটা ভাইরাল এনকেফালাইটিস। তাহলে ভাইরোলজির ভিতরে আমরা দেখবো হলো পিসিআর অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ আর কি। যেহেতু আমরা অর্গানিজম মেনলি চিন্তা করতেছি যে তোমার হারপিস সিম্পলেক্স, এই জন্য ডিএনএ করতেছি আর কি। বুঝতে পারছো? আচ্ছা, কালচার আর কি করা যাইতে পারে ভাইরাসের জন্য? আমরা কালচার করি। তাহলে ভাইরাল কালচার আসলে তো সব জায়গায় ফেসিলিটি থাকে না, বা সব জায়গায় ফেসিলিটি নাই। এই জন্য ভাইরাল কালচার, আর বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল কালচার নেগেটিভ আসতে পারে। এই জন্য ভাইরাল কালচার তোমাদের জানতে হবে, বাট হয়তো ই করা হয় না আর কি। মেইন হচ্ছে পিসিআর। পিসিআর যদি পজিটিভ থাকে তাহলে আর সাধারণত ওই ভাইরাল কালচার বা ই করা হয় না আর কি। আর ভাইরাল কালচার মধ্যে তো আলাদা ভাইরাল ল্যাব লাগে আছে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে। তারপরে তোমাদের জানতে হবে যে আমরা ভাইরোলজি করার জন্য একটা হলো পিসিআর অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড, আর একটা হলো ভাইরাল কালচার করতে পারি। তো দিস অ্যাবাউট দ্য সিএসএফ এক্সামিনেশন। সিএসএফ প্রথম হচ্ছে নেকেড এক্সামিনেশন, তারপর সিএসএফ কালেক্ট করে 3টে টেস্ট টিউব কালেক্ট করে একটা পাঠাবো বায়োকেমিস্ট্রির জন্য, প্রোটিন এবং সুগার, একটা হলো সাইটোলজির জন্য, আর একটা হলো ভাইরোলজির জন্য। আচ্ছা, এরপরে আর কি পরীক্ষা নিয়ে করতে? এগুলো হচ্ছে তোমার স্পেসিফিক ইনভেস্টিগেশন। আর কি করতে পারি? সিটি অ্যান্ড এমআরআই অফ দ্য ব্রেন। যদি ফেসিলিটি থাকে তাহলে এমআরআই করো, যদি ফেসিলিটি এমআরআই না থাকে তাহলে সিটি করতে পারি। এমআরআই ভাইরাল এনকেফালাইটিসে এমআরআই পজিটিভ থাকে, মানে ফাইন্ডিং পাওয়া যায় আবার 90% ক্ষেত্রে। 10% ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে, কোনো ফান্ডিং নাও পাওয়া যেতে পারে। আর সিটি স্ক্যানে পজিটিভ ফান্ডিং পাওয়া যায় 30 থেকে 35%, মানে 33 বা 35 থেকে, মানে 1/3 কেসে। বুঝতে পারছো? 100 রোগীর যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে 33% ক্ষেত্রে পজিটিভ আসতে পারে। আর যদি 100 রোগীর এমআরআই করো তাহলে 90% ক্ষেত্রে পজিটিভ আসতে পারে। কাজে যেখানে এমআরআই ফেসিলিটি থাকে সেখানে এমআরআই করতে হবে, এমআরআই অফ দ্য ব্রেন। আর যেখানে নাই সেখানে তুমি সিটি স্ক্যান করতে পারো। তাহলে এটা হচ্ছে ইমেজিং অফ দ্য ব্রেন। আর কি করা যাইতে পারে? ইইজি, ইলেকট্রোএনকেফালোগ্রাম। তোমরা হয়তো দেখছো ইসিজি
হার্টের যেমন ইসিজি করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে, সেরকম ব্রেনেরও করে। ব্রেনেরও ঠিক একই রকম, ব্রেনের স্কাল্প লিড বসে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন এটা রেকর্ড করা হয়। এটির নাম হচ্ছে ইইজি। কাজে ইজি আমরা পজিটিভ পেতে পারি। তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন, একটা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, আর হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। স্পেসিফিক এক্সামিনেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাম্বার পাংচার করে সিএসএফ পরীক্ষা করব, তারপর ইমাজিং অফ দ্য ব্রেন, সিটি অথবা এমআরআই অফ দ্য ব্রেন করতে পারি, আর করতে পারি আমরা ইইজি। দিস অ্যাবাউট দ্য ইনভেস্টিগেশন। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইরাল এনকেফালাইটিসে তুমি কি পরীক্ষা করবা, কি ইনভেস্টিগেশন করবা, তখন তোমাকে উত্তর দিতে হবে যে I will do some routine investigation and I will do some specific investigation. আর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি একটা পরীক্ষা করবা, তাহলে কি পরীক্ষা করবে, তখন বলতে হবে lumbar puncture. লাম্বার পাংচার করে সিএসএফ কালেক্ট করে সিএসএফ পরীক্ষা করবে। আচ্ছা, তাহলে তুমি দেখো একটা পেশেন্ট যদি ধরো হঠাৎ করে দেখা গেলো যে তার জ্বর 3 দিন 4 দিন 5 দিন জ্বরের সাথে মাথা ব্যথা আছে, বমি আছে, পেশেন্ট হঠাৎ করে দেখা গেলো অজ্ঞান হয়ে গেছে, এরকম খিঁচুনি হইতেছে, কনভালশন হইতেছে, তাহলে তোমার ডায়াগনোসিস কি? এনকেফালাইটিস, ভাইরাল এনকেফালাইটিস। তুমি হিস্ট্রি নিলা, পেশেন্ট হয়তো 3 দিন বা 4 দিন বা 5 দিন শর্ট হিস্ট্রি আছে জ্বরে, তার সাথে মানে হেডেক আছে, ভমিটিং হয়েছে, আর পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, আর পেশেন্টের এরকম খিঁচুনি হইতেছে, কনভালশন হইতেছে। তুমি এক্সামিনেশন করে দেখলা যে তার হয়তো প্লান্টার বাইলেটারালি প্লান্টার এক্সটেনশন আছে, আপার মোটর নিউরন ফিচার, যদি কি নেক রিজিডিটি থাকতেও পারে, পজিটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমার ডায়াগনোসিস হচ্ছে, যদি পজিটিভ থাকে নেক রিজিডিটি, তাহলে ডায়াগনোসিস হচ্ছে মেনিনগো এনকেফালাইটিস। আর যদি তুমি নেক রিজিডিটি না পাও, তাহলে তোমার ডায়াগনোসিস হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস। এই পেশেন্টে যখনই তুমি ডায়াগনোসিস করলা, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলা, আচ্ছা এই নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করার সাথে সাথে কিন্তু অন্য সিস্টেমে তোমাকে এক্সামিনেশন করতে হবে, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, জিআইটি, অন্যান্য সিস্টেমে তোমাকে শর্টলি এক্সামিনেশন করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে তুমি ইনভেস্টিগেশন পরে আছে তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা একটা পেশেন্টের প্রথমে হিস্ট্রি নেই, হিস্ট্রি পরে তোমার এক্সামিনেশন শুরু করি। এক্সামিনেশন প্রথম হলো জেনারেল এক্সামিনেশন, তারপর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। এখন সিস্টেমিক এক্সামিনেশনে আমরা যেহেতু এটা নার্ভাস সিস্টেম করতেছি, তুমি সাসপেক্ট করতেছো যে এটা ভাইরাল এনকেফালাইটিস, তাহলে প্রথম সিস্টেমিক এক্সামিনেশনে নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করবা, তারপর অন্যান্য সিস্টেম করো, কেমন? অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করার শেষে স্যালাইন ফিচার লিখবা, তারপর তোমার একটা ডায়াগনোসিস করবা। এটার প্রভিশনাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস অনলাইনে ফোন দিতে সব সময় আমার অফলাইনে ফোন দিবে। আচ্ছা, প্রভিশনাল ডায়াগনোসিস করার পরে হ্যাঁ, ক্লাস এখন শেষ 11:52 বাজে, এখন কি তুমি বের হয়ে যাবে ক্লাসটা? আচ্ছা, প্রভিশনাল বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার পরে তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারো। যদি না, সকালে তো কথা হয়েছে তো। ক্যান ইউ হিয়ার মি? আমি কি শুনতেছো? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস করা, প্রভিশনাল ডায়াগনোসিস করার পরে তুমি পরীক্ষার সময় কিন্তু প্রভিশনাল ডায়াগনোসিস পর্যন্তই, তোমাকে কিন্তু ইনভেস্টিগেশন আমরা দেবো না। কাজে প্রভিশনাল ডায়াগনোসিস পরে তুমি হয়তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখলাম, তারপর তুমি ম্যানেজমেন্ট লিখবা। আচ্ছা, ইনভেস্টিগেশন অ্যাডভাইস দেবো, তারপর ম্যানেজমেন্ট। এখন ইনভেস্টিগেশন তো তোমাকে বলবো যে আমরা তুমি কি ইনভেস্টিগেশন করতে চাও বা কি কি করবা, কি রুটিন ইনভেস্টিগেশন, কি স্পেসিফিক ইনভেস্টিগেশন, কোন ইনভেস্টিগেশন মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা নিরীক্ষা করলা, পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা প্রফেশনাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলা, এরপর আসে তোমার ম্যানেজমেন্ট। তাহলে দেখো, একটা পেশেন্ট যদি ধরো 20 ইয়ার্স এইজ, একটা 20 বছর বয়স একটা লোকের, তার হঠাৎ করে তার সাডেনলি হয়তো 3 দিন বা 4 দিন বা 5 দিন হয়তো জ্বরের হিস্ট্রি আছে, তার সাথে অজ্ঞান হয়ে গেছে এবং তার সাথে কনভালশন হইতেছে, তোমার ডায়াগনোসিস হচ্ছে, তুমি এক্সামিনেশন করে দেখলা যে তার আপার মোটর ফিচার আছে, পেশেন্টে হয়তো কেনেল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে, পেশেন্টের নেক রিজিডিটি থাকতে পারে, তোমার ডায়াগনোসিস হচ্ছে মেনিনগো এনকেফালাইটিস বা এনকেফালাইটিস। যদি
নেক্রিজিডিটি পাও তাহলে ডায়াগনোসিসে মেনিনজোএনকেফালাইটিস, আর যদি নেক্রিজিডিটি না পাও তাহলে ডায়াগনোসিসে এনকেফালাইটিস, ভাইরাল এনকেফালাইটিস। ইনভেস্টিগেশন কি অ্যাডভাইস করলা। এখন ম্যানেজমেন্ট কিভাবে করবা? ম্যানেজমেন্ট তোমাদের আগেও আমি বলছি, এখানে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের প্রথম হচ্ছে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক, 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। এখানে তুমি সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ, পেশেন্ট তো আনকনশাস বা সেমি কনশাস, তাহলে পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবে, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবে, কেমন। আর সিমটোমেটিক যদি জ্বর থাকে তাহলে জ্বরের অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল জাতীয় ওষুধ, যদি মাথা ব্যথা থাকলে হয়তো প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলা, কেমন। এটা হচ্ছে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। যদি পেশেন্টের যদি কনভালশন থাকলে অ্যান্টি কনভালশন দাও, সোডিয়াম ভ্যালপোরেট বা তোমার পেনিটয়েন, কেমন। আমরা সাধারণত এগুলো যখন আমরা অ্যান্টি কনভালশন পড়াবো তখন বুঝতে পারবো। তাহলে কনভালশন থাকলে অ্যান্টি কনভালশন রাখবে, কেমন। তাহলে পেশেন্টের সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্টের ভিতরে প্রথমে পেশেন্ট নিউট্রিশন মেনটেন করবে। নিউট্রিশন কীভাবে মেনটেন করবা? পেশেন্টের নিউট্রিশন, যেহেতু পেশেন্ট আনকনশাস, তাহলে পেশেন্ট কি অ্যালাউ করবা মুখে খেতে? না, আমরা কখনো করবো না। পেশেন্টের পেশেন্টকে আমরা রালস টিউব দিয়ে ফিডিং মেনটেন করবো, কেমন। রালস টিউব দিয়ে তার ফিডিং মেনটেন করবো। আর প্যারেন্টাল ফ্লুইড দিতে পারি। প্যারেন্টাল ফ্লুইড দেওয়া, এরা আগের ক্লাসে আমি বলছি, নার্ভাস সিস্টেমের পেশেন্টকে কখনোই হাইপোটেনিক স্যালাইন দেবে না, অলওয়েজ আইদার আইসোটেনিক, কখনো কোনো হাইপারটোনিক স্যালাইন, কেমন। নেভার ইউজ হাইপোটেনিক স্যালাইন। কেন? পেশেন্টের হাইপোটোনিক স্যালাইন যদি দেওয়া, এই পেশেন্ট তো এমনি সেরিব্রাল ইডিমা থাকে, তোমাদের কমপ্লিকেশনের মধ্যে বলছি না, পেশেন্ট রেস্ট ইন্টেগ্রাল প্রেশার মানে সেরিব্রাল ইডিমা ডেভেলপ করছে। কাজেই তুমি যদি হাইপোটেনিক স্যালাইন ইউজ করো তাহলে পেশেন্টের সেরিব্রাল ইডিমা আরও বেড়ে যাবে, পেশেন্ট আরও খারাপ হয়ে যাবে যদি হাইপোটেনিক স্যালাইন দেওয়া। তাহলে আমরা আইদার আইসোটোনিক স্যালাইন 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন অথবা হাইপারটোনিক স্যালাইন, কখনো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তখন আমরা 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিলাম। তাহলে পেশেন্টের আমরা একটা হচ্ছে রালস টিউব দিয়ে তার ফিডিং মেনটেন করবো, ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবো। সেটা প্যারেন্টাল দিলে আমরা হয়তো 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন, কখনো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাহলে 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দরকার হইতে পারে। টোটাল সাধারণত 2.5 থেকে 3 লিটার ফ্লুইড লাগতে পারে ডেইলি। সেটা হচ্ছে রালস টিউব এবং প্যারেন্টাল দুইটা মিলেই। তাহলে আমরা পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবো, পুরো রালস টিউব বা নেজোগ্যাস্ট্রিক টিউব আর প্যারেন্টাল, এটা হচ্ছে নিউট্রিশন মেনটেন করতে হবে। আর ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে, কেমন। এছাড়াও পেশেন্টের যেহেতু জ্বর থাকে, জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক, দ্যাট ইজ প্যারাসিটামল জাতীয় ওষুধ। তার মাথা ব্যথা থাকতে পারে, পেশেন্ট যদি সেমি কনসিয়াস বা কনসিয়াস থাকে তার মাথা ব্যথা কমপ্লেন করতে পারে, তাহলে তুমি প্যারাসিটামল জাতীয় অ্যানালজেসিক প্যারাসিটামল জাতীয় ওষুধ দাও। বাট নেভার, আমরা সাধারণত এনএসএড ব্যবহার করি না, কেমন। তো আমরা সাধারণত অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক, সেটা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারো। যদি পেশেন্টের যেহেতু কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালশন দাও। পেশেন্টের ব্লাডার, যেহেতু পেশেন্ট আনকনশাস, কাজে তার রিটেনশন থাকতে পারে বা ইনকন্টিনিউস থাকতে পারে, তাহলে পুলিশ ক্যাথেটারাইজেশন দাও। এবং পেশেন্টের বাউল রেগুলার যাতে মুভ করে সেই জন্য তাকে ল্যাক্সেটিভ দিতে পারো। এটা হচ্ছে তার সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? স্পেসিফিক ম্যানেজমেন্ট হলো অ্যান্টিভাইরাল ড্রাগ। সাধারণত হারপিস গ্রুপের তিনটা অর্গানিজমের নাম বলছি। হারপিস গ্রুপের ভিতরে একটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, টাইপ 1 আছে, টাইপ 2 আছে হারপিস সিমপ্লেক্স, তারপরে ভেরিসিলাস জোস্টার ভাইরাস এবং ইপস্টেইন-বার্গ ভাইরাস। এই 3টা ভাইরাসের এগেনস্টই অ্যাসাইক্লোভির কাজ করে। আজকে আমাদের মেইন অর্গানিজম, যেটা বলছিলাম যে মেইন অর্গানিজম আমরা ভাইরাল এনকেফালাইটিসে হচ্ছে হারপিস সিমপ্লেক্স টাইপ 1। কাজে যখনই তুমি ডায়াগনোসিস as early as possible, যখনই তুমি ডায়াগনোসিস করতে পারলা তখন ইউ স্টার্ট ইনজেকশন অ্যাসাইক্লোভির। তুমি ব্লাইন্ডলি শুরু করবা। ডোজ কিরম দেই আমরা সাধারণত
10 milligram per kg body weight দেই এইচুয়ালি ফর 14 to 21 days। ধরো একটা পেশেন্টের বডি ওয়েট ধরো 50 কেজি, তাহলে 50 × 500 মিলিগ্রাম, তাহলে 500 মিলিগ্রাম আইভি এইচুয়ালি দিতে হবে। কতদিন দিতে হবে? 14 থেকে 21 দিন, 14 days to 21 days। আচ্ছা, এটা হচ্ছে ইনজেকশন অ্যাসাইক্লোভির। এর সাথে হচ্ছে তোমার ডেক্সামেথাসোন দিতে হবে। ডেক্সামেথাসোন কেন দেবো? সেরিব্রাল ইডিমা কমানোর জন্য এবং সিএসএফ এ যাতে কোনো কমপ্লিকেশন না হয়, অ্যাডিশন না হয়। অ্যাক্টিল মেনিনজাইটিস যেমন আমরা ডেক্সামেথাসোন স্টেরয়েড দিয়েছিলাম, এখানেও স্টেরয়েড দিতে হবে টু রিডিউস দ্য সেরিব্রাল ইডিমা অ্যান্ড দ্য কমপ্লিকেশন। ডেক্সামেথাসোন 1 IV 6 ওয়ালি দিতে দেই, তাহলে আমরা অ্যাসাইক্লোভিরের সাথে আমরা স্টেরয়েড দিতে হবে, ইনজেকশন করবে। অ্যাসাইক্লোভির কিন্তু ইনজেকশন ফর্ম দিতে হবে। আচ্ছা, তার সাথে ডেক্সামেথাসোন দিতে হবে। যদি পেশেন্টের এটা হচ্ছে তার স্পেসিফিক ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ইনজেকশন অ্যাসাইক্লোভির এবং তার সাথে তুমি ডেক্সামেথাসোন দাও। পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, 3 নম্বর প্রথম হচ্ছে সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন তার ইন্টারক্রেনিয়াল প্রেশার রেস্ট হয়েছে, ইন্টারক্রেনিয়াল প্রেশার রেস্ট কীভাবে বুঝবা? তার হেডেক হবে, ভমিটিং হবে, পেশেন্টের কনসিয়াসনেস আস্তে আস্তে ডিটোয়েট করে যাবে। পেশেন্ট তুমি যখন এক্সামিনেশন করবে দেখো পালসটা বেডিকেটি আছে অথবা ব্লাড প্রেশার অনেক বেশি আছে। যদি এক্সামিনেশন করে দেখো যে ফান্ডাস পেপিলিডিয়াম আছে, তাহলে এই সমস্ত ফিচার যদি থাকে তাহলে বুঝতে হবে যে তার ইন্টারক্রেনিয়াল প্রেশার রেস্ট অনেক রেস্ট আছে। সেটা কমানোর জন্য আমরা কি ওষুধ দেবো? ইনজেকশন মেনিটল। ইনজেকশন মেনিটল এই ডেক্সামেথাসোন দিলেও কমে, কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ড্রাগ হচ্ছে মেনিটল। তাহলে 3 নম্বরে বলছি হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনের মধ্যে 1 নম্বর হচ্ছে বললাম যে পেশেন্টের যদি রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার থাকে, তাহলে সেটা কমানোর জন্য আমরা ইনজেকশন মেনিটল দেবো। অ্যাকর্ডিংলি অন্য কোনো কমপ্লিকেশন যদি হয়, তাহলে সেটা পেশেন্ট হয়তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করছে, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটা কারেকশন করতে হবে। কাজে যে কমপ্লিকেশন ডেভেলপ করবে সেটা অ্যাকর্ডিংলি সেইভাবে ম্যানেজ করতে হবে। তাহলে যে কোনো পেশেন্টের ম্যানেজমেন্টই এইভাবে মনে রাখবা, সিমটোম্যাটিক অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে কমপ্লিকেশন, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। কেমন? এইভাবে মনে রাখো। আচ্ছা, তারপরে এই পেশেন্টের এটা হচ্ছে একুট ট্রিটমেন্ট। কেমন? এখন এই পেশেন্টের প্রগনোসিস কেমন? প্রগনোসিস হচ্ছে একটা ওয়েল ইকুইপড সেন্টারেও, যেখানে ম্যানেজমেন্টের সব ধরনের ফেসিলিটি আছে, সেখানেও পেশেন্টের প্রায় 20% মর্টালিটি, মানে 100 রোগীর মধ্যে প্রায় 20% পেশেন্ট মারা যেতে পারে। যদি পেশেন্টের কমপ্লিকেশন যে মনে করে দেখা গেল যে পেশেন্টের ইন্টারক্রেনিয়াল প্রেশার অনেক বেশি আছে, কোনোভাবে ওষুধ দিয়েও কমানো যাচ্ছে না, তখন সেই পেশেন্ট হয়তো আইসিইউতে শিফট করতে হবে, হয়তো এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিউবেশন করতে হবে, মেনিটল দিতে হবে, মেনিটলের সাথে ডেক্সামেথাসোন থাকবে। কেমন? তাকে তখন আইসিইউতে শিফট করে নিতে হবে। আচ্ছা, দিস অ্যাবাউট দ্য পেশেন্টের এনকেফালাইটিস। আচ্ছা, তোমাদের এই এনকেফালাইটিস সম্পর্কে কোনো কোশ্চেন বা কোয়ারি আছে? তোমাদের এনকেফালাইটিস, এই যে ভাইরাল এনকেফালাইটিস যে পড়াইলাম, এটা সম্পর্কে তোমাদের কোনো কোয়ারি, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে বলো তো ব্যাকটেরিয়াল যে আমরা যে পড়াইছিলাম যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের সিএসএফ ফাইন্ডিং কিভাবে একজনে বলো তো? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের সিএসএফ ফাইন্ডিং কি ছিল বলো তো? স্যার এখানে প্রেসার কালার কেমন, প্রেসার কেমন? ইনক্রিজ করবে, কালার টারবিট থাকবে। প্রেসার কিভাবে প্রেসার ইনক্রিজ করবে? প্রেসার ইনক্রিজ করবে, কালার টারবিট থাকবে, নিউট্রোফিল ইনক্রিজ করবে, সাইটোলজিতে আমরা কবে নিউট্রোফিল ইনক্রিজ করবে? নিউট্রোফিল ইনক্রিজ করবে। আর বায়োকেমিক্যাল টেস্টে হচ্ছে প্রোটিন অনেক বেশি ইনক্রিজ করবে, নরমালি 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, আর সুগারের ক্ষেত্রে ফল করবে, নরমালি 50 to 80 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, and the
তারপর আমি গ্রাম স্টেনিং করবো, গ্রাম স্টেনিং এ দেখা যাবে পজিটিভ পাওয়া যাবে ইন 60% কেসে। এন্ড মানে পজিটিভ অর্গানিজম পাবে, সেটা গ্রাম পজিটিভ হইতে পারে, গ্রাম নেগেটিভ হইতে পারে। আচ্ছা, আর আচ্ছা কালচার সেন্সিটিভিটি টেস্ট করবো। আর আর কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাতে হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, ব্যাকটেরিয়ালজির মধ্যে একটা হলো গ্রাম স্টেন করবো আর কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাতে হবে, তাই তো? আচ্ছা, আর একজন বলো তো, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে একটা হচ্ছে ইম্পেরিক্যালি আমরা ধরো ইনজেকশন সেপ্টাক্সন দিয়ে শুরু করলাম। এখন দেখা গেলো যে ইনজেকশন সেপ্টাক্সম 2 গ্রাম আইভি 12 বার্লি দিলাম, 4 দিন 5 দিন দেওয়ার পরে দেখা গেলো আস্তে আস্তে তার জ্বর কমে আসলো। আমরা যেহেতু এই পেশেন্টের কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাইছি, 3 দিন পরে তার কালচারের রিপোর্ট আসলো, আমরা শুরু করছি সেপ্টাক্সম দিয়ে। কিন্তু দেখা গেল কালচারে অর্গানিজম যেটা গ্রো করছে সেটা দেখা গেল সেপ্টাক্সম রেজিস্ট্যান্ট, অন্য অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। এখন কি এই পেশেন্টে কি সেপ্টাক্সম কন্টিনিউ করবা, না ওই তোমার কালচারের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেটা দেবা? স্যার কালচারের যে অ্যান্টিবায়োটিক আছে সেটা কন্টিনিউ করব। জি না, এই পেশেন্টের যেহেতু জ্বর কমে যাচ্ছে, পেশেন্ট সিমটোমেটিকলি ইমপ্রুভ করছে, পেশেন্টের ওয়েলবিং ইমপ্রুভ করছে, কাজে যে অ্যান্টিবায়োটিক আমরা শুরু করছি দ্যাট ইজ সেপ্টাক্সম ইনজেকশন, দ্যাট শুড বি কন্টিনিউড। কালচার যাই আসুক না কেন, যেহেতু পেশেন্ট রেসপন্ড করে গেছে, আমরা সেপ্টাক্সম ইনজেকশন দিয়ে শুরু করছি, সেপ্টাক্সম দেওয়ার পরে 3 দিন পরে দেখা গেলো পেশেন্টের জ্বর আস্তে আস্তে কমে গেছে, পেশেন্ট আগে খেতে পারতো না, আস্তে আস্তে খেতে পারতেছে, জেনারেল ওয়েলবিং তার বাড়তেছে, ইমপ্রুভ করতেছে। কাজে তুমি যে অ্যান্টিবায়োটিক শুরু করছো দ্যাট শুড বি কন্টিনিউ, সেটাই তোমার হয়তো 2 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। কালচারে যাই আসুক না কেন, আমরা এই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, চেঞ্জ করার দরকার হবে তখনই যদি দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন পরেও তার জ্বর কমতেছে না, প্রোভাইডেড তার জ্বর আরো বেড়ে যাচ্ছে, পেশেন্ট আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন যদি যে অ্যান্টিবায়োটিকটা আমরা শুরু করছিলাম সেই অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্ট আসে, তখন দেখতে হবে যে কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, তখন সেই অ্যান্টিবায়োটিক এটা চেঞ্জ করে সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যদি পেশেন্ট রেসপন্ড করে যায় তাহলে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের আর কোনো কোয়েরি আছে এই ইনক্যাপাবিলিটির ব্যাপারে? আচ্ছা, যদি ইনক্যাপাবিলিটির ব্যাপারে কোনো কোয়েরি না থাকে, তার নেক্সট ক্লাসে বুঝলাম না কথা কি, তো নেটওয়ার্কে ভালো বোঝা যায় না, একটু ভালো করে বলতে পারবা কি বললাম? হ্যালো, তোমার কোশ্চেনটা কি আমি বুঝতে পারিনি কিন্তু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্যার একবার মানে এটা কি রিল্যাপস করতে পারে কখনো, মানে যদি আমরা হচ্ছে একবার প্রপার ট্রিটমেন্ট করা হলো কিন্তু মানে পেশেন্ট হচ্ছে তখন ইমপ্রুভ করলো, কিন্তু এটা কি কিছুদিন পরে গিয়ে হচ্ছে আবার মানে ওইখান থেকে কি মানে সেকেন্ডারি কি এটা আবার হতে পারে কিনা? হ্যাঁ, হতে তো পারে। আমরা সবাই তো মানে কোটি কোটি অর্গানিজমের মধ্যে বাস করতেছি। আমাদের জিআইটির ভিতরে আছে, রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলো তো নর্মাল কমেন্সাল, কাজে তো হইতেই পারে, আবার যে কোনো সময় তো হইতে পারে। ধরো কোনো কারণে একটা লোক ইমিউনো কম্প্রোমাইজড, স্যার নর্মাল লোক হইতে পারে, আর ইমিউনো কম্প্রোমাইজ থাকলে তো তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। আমরা তো আল্লাহ তাআলা আমাদের কিভাবে বাঁচাই রাখছে বলতে পারবো না। আমরা তো কোটি কোটি অর্গানিজমের মধ্যে বাস করতেছি, ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই ধরনের। এখন যারা ইমিউনো কম্প্রোমাইজড তারা তো যে কোনো মুহূর্তেই ইনফেকশন প্রোন। নর্মাল বডিতে যে নর্মাল অর্গানিজমগুলো আছে সেগুলোই তো তখন আপার হ্যান্ড পায়, তারা ইনফেকশন করে। আর আমরা একজন ইমিউনো কম্পিটেন্ট পার্সন, তারও সম্ভাবনা আছে। যা নর্মালি রেসপিরেটরি ট্র্যাক্টে বা ধরো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলো, জিআইটি বলো, স্কিন বলো, আমরা তো এই সমস্ত অর্গানিজম নিয়েই বাস করতেছি। কাজেই যে কোনো আনফেভারেবল কন্ডিশনে এই অর্গানিজমগুলো আমাদের গেইন এন্ট্রেন্স ইনটু দ্য ব্লাড, তখন আবার হতে পারে। যেমন একটু আগেই আমি যেটা বলতেছিলাম যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস,
এটা মনে করা হয় যে ইট গেইনস এন্ট্রান্স ইনটু দ্য নার্ভাস সিস্টেম থ্রু দ্য অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ দিয়ে সে এন্টার করে, কেমন জি স্যার। মনে করে জি আর কি। স্যার। তো এগুলো তো আমাদের এই যে নেজোফেরিংস বলো, ওরোফেরিংস বলো, বা এই সমস্ত জায়গায় তো নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। কাজে বডির যে কোনো সময় এটা সুযোগ পেলে হয়তো চলে গেল আর কি। ইমিউনো কম্প্রোমাইজড হয় যদি কোনো রোগী, অথবা ইমিউনো কম্পিটেন্ট থাকলেও যে কোনো আনফেভারেবল কন্ডিশনে ইট গেইনস এন্ট্রান্স ইনটু দ্য বডি। কাজে যে বডিতে যে ইনফেকশন তৈরি করলো, ভাইরিমিয়া করলো, ভাইরিমিয়ার পরে বা ব্যাকটেরিয়া করবে, ভাইরিমিয়া করবে, তারপর তার যে কোনো নার্ভাস সিস্টেমে ক্লিনিক্যাল বিষয় শুরু করতে পারে বা অন্য সিস্টেমে ইনভলভমেন্ট করতে পারে। কাজে তো যে কোনো সময় হইতে পারে। একবার তোমার ইনফেকশন হলে যে আবার হবে না তা তো না, হইতেই পারে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে উই শ্যাল স্টার্ট স্ট্রোক। আচ্ছা তবে একটা জিনিস যে তোমাদের আসলে যেহেতু এক্সামিনেশন ফান্ডিং, এটা তো আসলে ওয়ার্ডে না আসলে ওইভাবে দেখানো যাবে না। এখন তোমরা হয়তো থিওরিটিক্যাল এগুলো জেনে রাখো, যখন আমরা ওয়ার্ডে ক্লাস শুরু করতে পারবো তখন এগুলা পড়াইলে তোমাদের অনেক কাজে দেবে আর কি, কেমন? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো। আর আমরা নেক্সট ক্লাসে উই শ্যাল স্টার্ট স্ট্রোক, কেমন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার।